হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। ক্লাস 8-এর হিস্ট্রি টোটালটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং আমাদের অনেক কটা চ্যাপ্টারই হয়ে গেছে। আমরা চ্যাপ্টার 4 পেরিয়ে গেছি আর তারপরে হচ্ছে আমরা আরও একবার পিছিয়ে এসেছি তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো বলার জন্য। কারণ হচ্ছে এমসিকিউ কোশ্চেন খুবই দরকারি তোমাদের এক্সামের জন্য, আর এমসিকিউ কোশ্চেনকে স্কিপ করে কোনোভাবেই যাওয়া যায় না। তো তাই আমরা স্কিপ করিনি, আমরা আবার পেছিয়ে এসেছি এবং এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের একটুখানি কুইজের মধ্যে দিয়ে করার চেষ্টা করছি, যাতে এই কোশ্চেনগুলো তোমরা অনেক দিন মনে রাখতে পারো। আর আরও একটা জিনিস, 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর যারা সর্বাধিক সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম কমেন্ট বক্সে পিন করা থাকবে, যাতে সকলে এই ভিডিওটা খুললেই তাদের নাম দেখতে পারে। ঠিক আছে? তো এই হলো, আগের দিন 2টো ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে 3য় ক্লাস আঞ্চলিক শক্তির উত্থানের এমসিকিউ নিয়ে। যারা আগেরগুলো দেখোনি দেখে নিও, আগে এটা দেখো, দেখে হচ্ছে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আশা করছি যারা আমার ক্লাস দেখেছো তাদেরকে বই খোলারও দরকার নেই, সব মুখস্থ হয়ে গেছে, সব কিছু মনে আছে আর এখানের উত্তর দিতে পারবে। ঠিক আছে, চলো বইটা নিয়ে শুরু করা যাক, বেশি দেরি না করে। কারণ হচ্ছে সময় অনেক কম আর এক্সাম অনেক বেশি, তাই তো। 1 নম্বর প্রশ্ন, দেখা যাক আমাদের বাছাই করা প্রশ্নের মধ্যে 1 নম্বরে আজকে কি আছে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অপশান দিই তোমাদেরকে, লর্ড ডালহৌসি, রবার্ট ক্লাইভ, কর্নওয়ালিস নাকি লর্ড ওয়েলেসলি। কে করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি? ডালহৌসি করেছিলেন, রবার্ট ক্লাইভ করেছিলেন, কর্নওয়ালিস করেছিলেন নাকি ওয়েলেসলি করেছিলেন? কে কে উত্তর লিখে ফেলেছ? যে লিখে ফেলেছো আর সঠিক উত্তর লিখে ফেলেছো, খুব ভালো কথা। চলো আমি এখানে সঠিক উত্তরটা লিখি, মেলাও তোমরা। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি করছে লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, কে কে সঠিক উত্তর দিয়েছো তাদের 1 নম্বর করে প্লাস হলো। ঠিক আছে, 2য় নম্বর প্রশ্ন আমাদের কাছে কি রয়েছে দেখা যাক তোমাদের জন্য। 2য় প্রশ্নটি হলো, সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান কে ছিল? সম্রাট বাহাদুর শাহর আমলে বাংলার দেওয়ান কে ছিল? 1 হচ্ছে মির্জাফর, 2য় হচ্ছে সিরাজউদ্দৌলা, 3য় হচ্ছে মুর্শিদ কুলি খাঁ এবং 4 নম্বর হচ্ছে নাজাম উদ্দৌলা। কে ছিল বাহাদুর শাহের সময় বাংলার দেওয়ান? কে ছিল? মুঘল দরবার থেকেই বাংলায় পাঠানো হয়েছিল আঞ্চলিক রাজ্য হিসেবে, তারপরে বাংলাটা নিজের আত্মপ্রকাশ করলো বাংলা। তো এই বাংলার দেওয়ান কে ছিল, অর্থাৎ কাকে পাঠানো হয়েছিল, কার সময়? বাহাদুর শাহর সময়। অপশান তোমাদেরকে দেয়া হয়েছে, মির্জাফর, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ নাকি নাজাম উদ্দৌলা। তো উত্তরটা আমরা লিখছি, তোমরাও মেলাও। উত্তর হলো মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলি খাঁ। তিনি বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান ছিলেন। বাংলার দেওয়ান বাহাদুর শাহের আমলে কে ছিল? মুর্শিদ কুলি খাঁ। তাহলে 2য় প্রশ্ন কার কার ঠিক হলো? তাদের 2 নম্বর হলো, 2টো সঠিক করলে। 3 নম্বর, আর যাদের ভুল হচ্ছে চিন্তার কোনো কারণ নেই, ভুল করবে তবেই তো ঠিক করবে, ভুলের মধ্যে দিয়েই সঠিক জিনিস শেখা যায়। তো ভুল করলে কোনো চিন্তার কারণ নেই। আজকে ভুল করছো, 2বার দেখো, 3বার দেখো, দেখতে তো সমস্যা নেই, দেখে দেখে অটোমেটিক মাথায় গেঁথে যাবে। যারা পড়তে ভালোবাসো না, এর দেখতে ভালোবাসো, যারা পড়তে ভালোবাসো এইগুলোকে খাতায় লিখে নিয়েও পড়তে পারো। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সত্যবিলোপ নীতির প্রয়োগকর্তা হলেন? সত্যবিলোপ নীতি কে শুরু করেছিলেন, কে প্রয়োগ করেছিলেন? অপশান হচ্ছে কে, ওয়েলেসলি, ক্লাইভ, ডালহৌসি নাকি ভেরেলেস্ট। কে ছিল ওয়েলেসলি, ক্লাইভ, ডালহৌসি নাকি ভেরেলেসলি? সত্যবিলোপ নীতির প্রয়োগকর্তা কে ছিলেন? দেখা যাক, সময় শেষ।
কে কে সঠিক উত্তর দিয়েছো আমরা উত্তরটা লিখি। ডালহৌসি, সত্যবিলোপ নীতি প্রয়োগকর্তা হলেন ডালহৌসি অথবা লর্ড ডালহৌসি, তিনি হলেন সত্যবিলোপ নীতির প্রয়োগকর্তা। ঠিক আছে, চলো 3টে কোশ্চেন হয়ে গেছে, এবার হচ্ছে এগোনো যাক 4 নম্বর প্রশ্নে। তোমাদের জন্য আমাদের কাছে 4 নম্বর কোন প্রশ্নটা রয়েছে দেখা যাক। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিল? স্বেচ্ছায় এই যে অধীনতামূলক মিত্রতা নীতি করা হয়েছিল, যখন আমরা টপিকটা পড়েছিলাম তখন এই অধীনতামূলক মিত্রতা নীতি ডিটেলসে দেখেছিলাম যে বাধ্যভাবে একটা মিত্র করাছে যে বিভিন্ন কাজ করবে, তার জন্য হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের আর্মি রাখবে, তার জন্য যে মেনে নেবে এই মিত্রতা নীতি তাকে পয়সা দিতে হবে, একটা জোরজুলুম মতন বন্ধুত্ব। তো এই বন্ধুত্ব কী রয়েছে প্রশ্নটা, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম মেনে নিয়েছিলেন? ঠিক আছে, অপশান দেওয়া হচ্ছে টিপু সুলতান, সাদাত খান নাকি নিজাম। কে মেনে নিয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতি? কে মেনে নিয়েছিল সবার প্রথম? কি কি রয়েছে অপশান, টিপু সুলতান, সাদাত খান নাকি নিজাম। তো উত্তর আমরা লিখছি, মেলাও তোমরা। নিজাম, নিজাম প্রথম মেনে নিয়েছিল, হায়দ্রাবাদের নিজাম, তিনি প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিচ্ছেন। এই প্রশ্নটা বারবার এসছে এবং তোমাদেরও আসতে পারে। এমসিকিউ একটা হচ্ছে এমন জিনিস, প্রচুর একটা চ্যাপ্টার থেকে বিবস্ত্র পরিমাণে এমসিকিউ হতে পারে, এবার কে কোথায় কোনখান থেকে দেবে তো সেটা কোনো কিছু ঠিক নেই। তো যত পারো তত বেশি এমসিকিউ করো, তাদের তত বেশি কমন পাওয়ার চান্স। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন কি আছে, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার পেয়েছিল, দেওয়ান বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল, এই অধিকার তাদেরকে কে দিয়েছিল, কোন মুঘল সম্রাট দিয়েছিল? ব্রিটিশ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার যে দেওয়ানির অধিকার পেয়েছিল, এই অধিকার কে দিয়েছিল, কোন মুঘল সম্রাট দিয়েছিল? ঠিক আছে, অপশান হচ্ছে অ্যান্সার হচ্ছে দ্বিতীয় শাহ আলম, ফারুক সিয়ার নাকি ঔরঙ্গজেব। কে দিয়েছিল, শাহ আলম, ফারুক সিয়ার নাকি ঔরঙ্গজেব? অ্যান্সার দাও, সময় শেষ হওয়ার আগে অ্যান্সার দাও, আর আমরাও অ্যান্সার লিখি, দেখি কারটা মিলছে কারটা সঠিক হচ্ছে। সম্রাট দ্বিতীয় শাহ আলম, তিনি কি হচ্ছে, তিনি হচ্ছে এই দেওয়ানির অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ কোম্পানিকে দিচ্ছেন। কে, সম্রাট দ্বিতীয় শাহ আলম। শাহ আলম অনেক কটা নাম আছে, মুঘল সম্রাট যখন তোমরা বড় হয়ে ডিটেলসে পড়বে অনেক কটা শাহ আলম নাম আছে, তাই জন্য হচ্ছে এখানে দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, তো যদি শুধু শাহ আলম লিখে আসো, যদি এমনি প্রশ্ন আসে তো সেক্ষেত্রে শুধু শাহ আলম লিখে আসলে কাটার চান্স থাকে, তো দ্বিতীয় শাহ আলম তোমরা লেখার চেষ্টা করো, দ্বিতীয় শাহ আলম লিখলে এখানে কাটার কোনো চান্স নেই। ওকে, দেন নেক্সট প্রশ্নেতে যাওয়া যাক, নাম্বার 6। নাম্বার 6-এ কী রয়েছে, বাংলায় 1176 বঙ্গাব্দ বা 1770 খ্রিস্টাব্দে কি জন্য পরিচিত? বাংলায় 1176 বা 1770 খ্রিস্টাব্দ কিসের জন্য পরিচিত, বা এইটা প্রশ্ন হচ্ছে ডিটেলস একটু বোঝার চেষ্টা করবে, অথবা এই সালে কি এমন হয়েছিল যার জন্য এই সালটাকে মনে রাখা হয়। ক্লাস করানোর সময় এটা হচ্ছে বারবার বলা হয়েছিল, এটা খুবই দুঃখজনক ঘটনা, যার জন্য বাংলার 3 ভাগের 1 ভাগ মানুষ মারা গেছিল। তো সেইটা হয়েছিল হচ্ছে এই 1176 বা 1770 খ্রিস্টাব্দে। সেটা কি, কে কে অ্যান্সার দিয়েছো? যারা অ্যান্সার দিয়েছো, এটা যারা আমার ক্লাস করেছো তাদের এটা দেওয়ার মানে 100% আমি জানি তারা দিতে পারবে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে বারবার আলোচনা করা হয়েছে।
তো তাই জন্য আমি অপশানও দিচ্ছি না। তো এর অ্যান্সার হচ্ছে মন্বন্তর। এই মন্বন্তরকে 76-এর মন্বন্তরও বলা হয়। এখানে কী হয়েছিল, বাংলার 3 ভাগের 1 ভাগ মানুষকে মেরে ফেলা হয়েছিল। এক প্রকার হচ্ছে এত পরিমাণ ট্যাক্স নিচ্ছিল ব্রিটিশ সরকার, তার মধ্যে হচ্ছে সেই বছর খরা হয়েছিল, যার জন্য এক হচ্ছে ট্যাক্স, আর দ্বিতীয় হচ্ছে অনাবৃষ্টির জন্য, খাবার না পাওয়ার জন্য মানুষদেরকে মরতে হয়েছিল। তো এটা হচ্ছে খুবই একটা দুঃখজনক ঘটনা। এটা হয়েছে কত, 1176 বঙ্গাব্দে, 1176 বঙ্গাব্দ। তাই জন্য দেখো 76-এর মন্বন্তর কেন বলা হয়, 76 বাংলায় 76-এর মন্বন্তর বলা হয়। আর এইটাই হচ্ছে ইংরাজির 1770 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। তো 1770 সেই বছরটা 1770 ইংরাজি সাল ছিল এবং বাংলায় 1176 বঙ্গাব্দ, তাই এটাকে 76-এর মন্বন্তরও বলা হয়, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে আসা যাক। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল, ঠিক আছে। অপশান হচ্ছে মির্জাফর, মীর কাসিম নাকি নাজামুদ্দৌলা। মির্জাফর, মীর কাসিম নাকি নাজামুদ্দৌলা। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? অ্যান্সার আশা করছি তোমরা দিয়ে দিয়েছো। আমি অ্যান্সারটা লিখি, দিয়ে হচ্ছে দেখা যাক কারটা সঠিক হচ্ছে। মির্জাফর। তো এই ক্ষেত্রে একটা ডাউটের ব্যাপার, তোমরা যদি ক্লাস করে থাকো কিংবা বিষয়টা নিয়ে পড়ে থাকো, এমসিকিউতে ডাইরেক্ট না আসে, যদি আগের টপিকটা নিয়ে টোটাল পড়ে তারপরে এমসিকিউতে আসো, তো সেখানে দেখবে বক্সার যুদ্ধে অযোধ্যা, তারপরে হচ্ছে বাংলার নবাব হচ্ছে মীর কাসিম এবং হচ্ছে দিল্লির নবাব, 3 জনে মিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে যুদ্ধ করছে এবং এরা হেরে যাচ্ছে। তো হিসেব মতন তার আগেও বিভিন্ন যুদ্ধ হয়েছিল, যেখান থেকে তোমার হচ্ছে মীর কাসিম পালিয়ে গেছিল। তো মীর কাসিম পলায়ন করেছিল, কিন্তু হিসেব মতো তিনি তখনও নবাব ছিল। আর এইদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ওই অফিসিয়ালি, যেহেতু ওদের হাতে ক্ষমতা, তো অফিসিয়ালি তখন ওরা ঘোষণা করে দিয়েছিল যে মীর কাসিম আর নবাব নয়, এখন থেকে বসানো হলো হচ্ছে মির্জাফরকে। তো সেই এভিডেন্স হিসেবে এখানে তোমার হচ্ছে মির্জাফর বলা হয়, যে মির্জাফরকে আবার সিংহাসনে বসানো হলো। তো তাই জন্য মির্জাফর অ্যান্সারে বলা হয়। তো এটা হচ্ছে ব্যাপার, কিন্তু খুব ডিটেলসে পড়তে গেলে এটা কনফিউজিং ব্যাপার। তখনও তো মীর কাসিম সিংহাসনে ছিল, মীর কাসিম নবাব হিসেবে যুদ্ধ করছে, তো তাহলে কী করে মির্জাফর হয়? আবার এদিকে তোমার হচ্ছে অফিসিয়ালি একটা ঘোষণা করে বলে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর এখন থেকে সিংহাসনে। তো তোমাদের এখনকার মতন প্রশ্ন এলে তো পরের ডিটেলসের ব্যাপার পরে উঁচু ক্লাসে যদি তোমরা এই হিস্ট্রি নিয়ে পড়ে থাকো, তো তখন সেটা ডিটেলসের ব্যাপার ডিটেলসে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল, তো তার অ্যান্সার দেবে তোমরা হচ্ছে মির্জাফর। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য এটা কনফিউজিং বলে এই প্রশ্নটা তোমাদের সামনে আরও নিয়ে আসা হচ্ছে আমার উদ্দেশ্য। তো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর বলছি, 8 নম্বর প্রশ্ন, নাম্বার 8। এই দ্বৈত শাসনের ফলে কোম্পানি কি পেয়েছিল? দ্বৈত শাসনের পরে কোম্পানি কি পেয়েছিল? দ্বৈত শাসন মানে কি, শাসনটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একজন পেল হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব, আর একজন পেল হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা। ঠিক হচ্ছে, এইটা পড়েছিলাম না যখন আলোচনা হয়েছিল আমাদের ডিটেলস এই ব্যাপারটা। তো তাহলে কোম্পানি কি পেল? এই দ্বৈত শাসনের ফলে কোম্পানি পেল হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা বা দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। ঠিক আছে, এটা লিখে দিই। অনেকেরই আশা করছি মনে আছে ব্যাপারটা, তো তবু আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের এই প্রশ্নটা মাথায় থাকে। তো এটা কি, দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা মানে কি, ট্যাক্স আদায় করার ক্ষমতা পেয়ে যাচ্ছে কোম্পানি, আর হচ্ছে তাদের কাছে সৈন্যবাহিনী ছিল, যা ইচ্ছে তাই করতে পারত। আর এইদিকে নবাবকে একটা কাঠের পুতুল হিসেবে তখন বসিয়ে রাখা হতো, কোথায় কি
কে কি মানছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না, সিকিউরিটি গার্ডের হিসেবে একটা মূর্তি বসে রয়েছে নবাব হাঁ করে। তো সেরকম হিসেবে নবাবকে বসিয়ে রাখা হয়েছিল, যে সব কিছু কাজই সব কিছু মেন ক্ষমতায় ছিল হচ্ছে এই কোম্পানি। তো সেটাকেই বলা হচ্ছে কোম্পানি তাহলে কী পেলো, দায়িত্বহীন, মানে কোনো দায়িত্ব নয়, যা খুশি তাই করতে পারবে। তো সেরকম একটা অর্থনৈতিক ক্ষমতা, টাকা পয়সা যেখান থেকে ইচ্ছে যত কিছু নিতে পারবে, কোনো কেউ কিছু কোম্পানির এগেনস্টে হাত তোলার কিছু নেই। তো এটাই হলো দায়িত্বহীন ক্ষমতা। কে পেয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর নবাব কী পেয়েছিল? ক্ষমতাহীন দায়িত্ব, যার কোনো মানে নেই। মানে নেই বলতে কি, কোথায় কী কে কী মানছে না তুমি গিয়ে দেখো, নবাব হাঁ করে গিয়ে বসে দেখতো, এই করতো এই করতো। তো এটা নবাবের নাম মাত্র নবাব ছিল, কোনো ক্ষমতা ছিল না। তো এটাই তো হচ্ছে হলো 8 নম্বর। এরপরে হচ্ছে আসা যাক 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে যাক। কবে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়? কত সালে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে? তো তোমরা অ্যান্সার দাও। অ্যান্সার দেওয়ার পর আমি অ্যান্সারটা লিখে দেবো। 30 সেকেন্ড সময়, ভেবে নাও, ভেবে নিয়ে বলো। চলো, এটার জন্য 30 সেকেন্ড সময় লাগে না লেখার জন্য। অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি। 1765 খ্রিস্টাব্দে কি হচ্ছে? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কবে? 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনে আসা যাক। 10 নম্বর প্রশ্নতে কি রয়েছে? 76-এর মন্বন্তর কবে হয়েছিল? একটু আগেই তোমাদেরকে বলেছি, এটার জন্য 10 মিনিট তো সময় 30 সেকেন্ডও সময় লাগবে না। 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 76ই হয়েছিল। কত 76? একটু আগেই বলা হয়েছে। তো আবার অ্যান্সারটা লিখছি আমরা। (1770 খ্রিস্টাব্দ বা 1176 বঙ্গাব্দ)। 1770 খ্রিস্টাব্দ বা 1176 বঙ্গাব্দে এই 76-এর মন্বন্তর হয়েছিল। খুবই একটা দুঃখজনক ঘটনা, যেখানে আমাদের নিরীহ অনেক ভাই বোনকে মৃত্যুবরণ করে নিতে হয়েছিল। তারপরে প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন দেখা যাক। 11 নম্বর প্রশ্নে কি রয়েছে? কোন রাজ্য, কোন দেশীয় রাজ্য, এই 3টে মেন ক্ষমতা ছিল। তো তার মধ্যে কোন আঞ্চলিক রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বীকার করে নিয়েছিল? একটু আগে এই প্রশ্নটা আবার রিপিট করা হচ্ছে। একটা প্রশ্নের সঙ্গে একটা ডিটেলসে ছিল। যাদের হচ্ছে আগের প্রশ্ন মনে আছে তারা এটাও অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, যারা আগে দিয়েছো তারা এটাও অ্যান্সার দিতে পারবে। তো তবু হচ্ছে লিখে দিচ্ছি, মিলিয়ে নাও তোমরা কার কার সঠিক হয়েছে। আর যাদের এই অ্যান্সারটা যারা পারবে না তারা হচ্ছে আগে ক্লাসটা কন্টিনিউ করো, ক্লাসটা দেখে এসে দেন তারপরে MCQ-গুলোতে আসো। হায়দ্রাবাদ। আর এখানে কে ছিল? এখানে ছিল নিজাম। কোথায় গেল নিজাম? এই তো 4 নম্বর প্রশ্নেই বলা হয়েছিল, নিজাম মেনে নিয়েছিল। নিজাম কোথায় ছিল? নিজাম ছিল হচ্ছে হায়দ্রাবাদে। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি এই আঞ্চলিক রাজ্যটি প্রথম মেনে নিয়েছিল। ওকে, দেন তারপরে আসা যাক মহীশূরের রাজধানী কোথায় অবস্থিত ছিল? 12 নম্বর প্রশ্ন। মহীশূরের রাজধানী কোথায় অবস্থিত ছিল? মহীশূরের রাজধানী কোথায় অবস্থিত ছিল? অ্যান্সার দিয়েছো? চলো আমরাও লিখি। মহীশূরের রাজধানী হলো শ্রীরঙ্গপত্তমে। ঠিক আছে, শ্রীরঙ্গপত্তমে ছিল হচ্ছে মহীশূরের রাজধানী। মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে। ঠিক আছে,
এরপরে আসা যাক 13 নম্বর প্রশ্নে। খুব সোজা প্রশ্ন। 13 নম্বর কী আছে? মীর কাসিম কবে বাংলার নবাব হন? মীর জাফরের পরেই হচ্ছে মীর কাসিম সিংহাসনে বসেছিল, তারপর আবার মীর কাসিম থেকে সরিয়ে মীর জাফরকে সিংহাসনে বসানো হলো। তখন কোথায়? এইখানে বক্সার যুদ্ধের পরে আবার মীর জাফরকে সিংহাসনে বসানো হলো। কিন্তু এই মীর কাসিম কবে সিংহাসনে বসেছিল, এটা হচ্ছে আজকের প্রশ্ন। ঠিক আছে, মীর কাসিম কবে বাংলার সিংহাসনে বসেছিল? বাংলারই বসবে, বাংলার নবাব ছিল, অন্য কোথাও তো হবে না। মীর কাসিম গান করেছে তার কথা বলছি না, ভেবো না যে গান করতে করতে এসে সিংহাসনে বসে, তখনও ছিল, না না তার নয়। তো এখানে হচ্ছে মীর কাসিম বাংলার নবাব, তিনি এই মীর জাফরের জামাই, মীর জাফরের জামাই মীর কাসিমের কথা বলছি। তিনি কবে বাংলার সিংহাসনে বসেছিল? ঠিক আছে, চলো লিখছি উত্তরটা, তোমরা মিলিয়ে নাও। 1760 খ্রিস্টাব্দে, 1760 60 7 নয় 7 নয় 1760 খ্রিস্টাব্দে কে হচ্ছে মীর কাসিম বাংলার সিংহাসনে বসছে, বাংলার নবাব হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই মীর কাসিমের সঙ্গেই বক্সারের যুদ্ধ হচ্ছে কোম্পানি বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, দেন তারপরে প্রশ্ন আসা যাক, কবে টিপু সুলতানের মৃত্যু ঘটে? কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু ঘটে? টিপু সুলতান বীরের মতন যুদ্ধ করেছিল এবং শেষে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু এইটা কোন যুদ্ধের মধ্যে দিয়ে টিপু সুলতানকে মৃত্যুবরণ করতে হয়েছিল? তার মৃত্যু কোন যুদ্ধে হয়েছিল? চলো লিখছে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো তোমরা ছোট, তোমাদের এখানে কনফিউজ হতে পারে ইঙ্গু মহীশূর যুদ্ধ এটা কেরম যুদ্ধ বা কিছু, এই নামটা আমার মনে রাখতে হবে। তো এটাকে তোমরা ভেঙে নিতে পারো। টিপু সুলতান কোথাকার ছিল? টিপু সুলতান ছিল হচ্ছে মহীশূরের। আর ইঙ্গ বলতে কাদের বোঝানো হচ্ছে? ইঙ্গ বলতে বোঝানো হচ্ছে যে ইংরেজদের, ইংরেজ অর্থাৎ কোম্পানি ভার্সেস এই মহীশূরের যে যুদ্ধ হয়েছিল তাকে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হচ্ছে। অর্থাৎ ইংরেজ ভার্সেস মহীশূরের যে যুদ্ধ হয়েছিল তাকে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হচ্ছে। তো এই হলো এমসিকিউ কোশ্চেন, আজকের মতন শেষ। ঠিক আছে, তো এমসিকিউ কোশ্চেন তো হঠাৎ করে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। তো আমি তোমাদেরকে ডিটেলসে যেভাবে পড়িয়েছি চ্যাপ্টারগুলো, তো আমার মনে হয় না সেখান থেকে তোমরা পড়লেও এমসিকিউ পারবে না বা এরকম কিছু। তো তোমরা সেটাকে ডিটেলসে দেখেছো নিশ্চয়ই, তার জন্য এখানে আজকে এমসিকিউর উত্তরগুলো দিতে পারছো। আর যারা দেখোনি তারা হচ্ছে এইটা দেখার পরে ক্লাসগুলো একটুখানি কন্টিনিউ করে নাও, দেন তোমাদের সকল সমস্যা মিটে যাবে। আর তোমাদের সমস্যা মেটানোর জন্যই তো তোমরা কন্টিনিউ করতে থাকো। আমরা এইখানেই শেষ করছি না, এরপরে হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এমসিকিউ দেখবো, দেন চ্যাপ্টার 4-এ তারপরে হচ্ছে আবার এইখানে আসবো, দেখে নেবো যে আমরা আর কিছু বাদ চলে গেছে নাকি। দেন তারপরে বড় কোশ্চেন আছে, সব কিছু সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করবো। আর তারপরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা তো এগোচ্ছি, গোটা তোমাদের সিলেবাস কমপ্লিট করব, চিন্তার কোনো কারণ নেই। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকো। আর যারা নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে নিয়ে যুক্ত থাকতে পারবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি তোমাদের পাশে, তোমরা খালি পড়ে যাও। এবছর রেজাল্ট তোমার খুব ভালো হবে, এটাই আমাদের কামনা। তো যাই হোক, আজকের ক্লাস এতটাই, তবে টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।